প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরিক সংহতির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। কেমন আছেন? ভালো আছি। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, বদলে যাওয়া বাংলা ভাষা, দিনভর বিক্ষোভ, ক্ষমা চাইল পুলিশ, সন্ধ্যায় ছাত্র গুলিবিদ্ধ, গাজীপুর উত্তপ্ত। দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হতে পারে এ মাসের মাঝামাঝি। দৈনিক সমকাল, সাউথ ইস্ট ব্যাংকের কারসাজিতে খেলাপি হয়েও এমপি, বৈষম্য বিরোধীদের বিক্ষোভে দিনভর উত্তাল গাজীপুর, সারা দেশে শুরু অপারেশন ডেভিল হান্ট। দৈনিক যুগান্তর, ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা, উত্তাল গাজীপুর, জড়ো হচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। জরুরি সংস্কার শেষ করেই নির্বাচনে যাবে সরকার, ৬ কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট। কালের কণ্ঠ, অপারেশন ডেভিল হান্ট শুরু, ফেসিবাদের বীজ ৭২-এর সংবিধানে। মানব জমিন, অপারেশন ডেভিল হান্ট, কি ঘটেছে গাজীপুরে। বাংলাদেশ প্রতিদিন, ৩ টাইম ফ্রেমে সংস্কার, ডেভিল হান্ট শুরু, উত্তপ্ত গাজীপুর। খবরের কাগজ, অপারেশন ডেভিল হান্ট শুরু, ছাত্রদের উপর হামলা, বিক্ষোভে উত্তাল। সময়ের আলো, অপারেশন ডেভিল হান্ট, ফেসিবাদের বীজ নিহিত ছিল ৭২-এর সংবিধানে। দেশ রূপান্তর, সারা দেশে অপারেশন ডেভিল হান্ট, ৬ সংস্কার কমিশনের ২০০০ সুপারিশ। কালবেলা, বিদেশ নির্ভর এনজিওতে অস্থিরতা, প্রতিবাদে উত্তাল গাজীপুর, অপারেশন ডেভিল হান্ট শুরু। আমার দেশ, সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট, হাসনাত সার্জিসের নেতৃত্বে গাজীপুরে সড়ক অবরোধ। দৈনিক করতোয়া, দীর্ঘদিন ক্ষমতায় থাকার খায়েশ নেই সরকারের, গাজীপুরে আবারও ছাত্রদের লক্ষ্য করে গুলি। দৈনিক জনকণ্ঠ, প্রধান উপদেষ্টার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ, ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ। দৈনিক ইনকিলাব, কিসের অপেক্ষা ইসি, জেগে উঠেছে সুশীলদের বিবেক, চীনের সঙ্গে তিস্তা প্রকল্পের চুক্তি নবায়ন হচ্ছে। শরীফ, আপনি শিরোনাম শুনলেন। উত্তাল গাজীপুর, দিনভর বিক্ষোভ, ক্ষমা চাইল পুলিশ, আবার সন্ধ্যায় গুলিবিদ্ধ। কি অবস্থা? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতারকে ধন্যবাদ। শিরোনাম যেগুলো পড়লেন সবগুলোর সাথে রাষ্ট্র, সরকার, রাজনীতির সম্পর্ক আছে, এবং এগুলো নিয়ে কথা বলতে গেলে অবশ্যই কখনো রাজনীতি নিয়ে, রাষ্ট্র নিয়ে, সরকার নিয়ে কতগুলো ভিন্ন মত, অথবা কতগুলো যন্ত্রণার জায়গা, অথবা কোনো কোনো জায়গা থেকে কার্যক্রমগুলোকে সমর্থনের বিষয়টা আসে। সেই হিসাবে আমি যে কথাগুলো বলতে চাই, যে আমি এই সরকারটাকে দেখি আওয়ামী লীগের কর্মীর চোখে না। আমি এই গণ অভ্যুত্থানের একজন সমর্থক ছিলাম, অংশীদার ছিলাম। সুতরাং সেই হিসাবে আমার কাছে যে প্রত্যাশা এবং প্রাপ্তির যে চিত্রটা সামনে আছে, আমি সেই চিত্রটাকে সামনে রেখেই কথাগুলো বলতে চাই। সুতরাং এই বলতে গেলে কতগুলো অপ্রাপ্তির বিষয়টা আসবে। অনেকে মনে করে যে আমরা এই জায়গাটায় একেবারে এই স্বল্প সময়ের মধ্যে কি পেলাম না এই জায়গাটায় যাই না। কোনো কোনো জায়গায় স্বল্প সময়, আবার কোনো কোনো জায়গায় আমি মনে করি যে সময়টি পেয়েছি এই সময়ের মধ্যে আরো কি করা যেত। গাজীপুরে যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা নিয়ে ইতিমধ্যেই কতগুলো রহস্যজনক খবর পত্রপত্রিকায় আসছে। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের যে নেতা যারা আছেন, এবং ইতিমধ্যেই এই প্ল্যাটফর্মটি অন্যান্য ছাত্র সংগঠন বা অ্যাক্টিভিস্টদের কাছ থেকে অনেকটা ক্রমশই একটা সংকুচিত জায়গায় যাচ্ছে। কেন? এটি সরকারের একজন উপদেষ্টা, তরুণ উপদেষ্টা, তিনি নিজেও বলেছেন যে গণ অভ্যুত্থানের সময় এই প্ল্যাটফর্মটির নিচে সমস্ত ছাত্ররা এসে ঐক্যবদ্ধ হয়েছিল। গণ অভ্যুত্থানের পরে তাদের একটা বড় অংশ, প্রায় সবাই তাদের জায়গায়, পলিটিক্যাল জায়গায়, তারা তাদের জায়গায় ফিরে গেছে। সুতরাং যারা রাজনীতির সঙ্গে নেই তারা এই জায়গাটার সাথে আছে। আমি এর পাশাপাশি আপনাকে মনে করিয়ে দিই, গত ৬-৭ মাস আমাদের সমাজের মধ্যে আমরা প্রতিনিয়ত নানা রকমের অস্থিরতা দেখছি। সরকারের
কার্যক্রমগুলো চলছে, সরকার কতগুলো কাজ করছে। পত্রপত্রিকায় হাজার কোটি টাকা পাচারের কোনো খবর নেই, পত্রপত্রিকায় মন্ত্রী এমপিদের আস্ফালন নেই, এটি সত্য। কিন্তু জনজীবনের যে সংকটগুলো, সেই সংকটগুলো এখনো আছে। একটু আগে কোন একটা পত্রিকায় দেখলাম খোলা সয়াবিন তেল বাজারে পাওয়া যাচ্ছে না, বই পাওয়া যাচ্ছে না, নিরাপত্তা নেই। এই জায়গাগুলোতে সরকারের যে মনোযোগটা দেওয়া দরকার ছিল অথবা সরকার দিতে পারত, আমি মনে করি যে সমাজের মধ্যে এই যে প্রতিনিয়ত অস্থিরতা, আপনি এমন একটা দিন পাবেন না যেদিন কোনো না কোনো জায়গায় রাস্তা অবরোধ নেই, কোনো না কোনো জায়গায় ধ্বংস, আগুন জ্বালানো, ভাঙচুর ইত্যাদি ইত্যাদি নেই। গত কয়েকদিন ধরে সারা দেশব্যাপী ধানমন্ডি 32 নম্বর সহ বিভিন্ন জায়গায় যে অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনা ঘটছে, এটা একটা সরকারের উপস্থিতিতে এটা কাঙ্ক্ষিত না। এবং এই ঘটনার প্রেক্ষিতে পরে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে, আপনি এই প্রশ্নের কোনো জবাব দিতে পারবেন না। সম্ভবত আমাদের প্রধান উপদেষ্টা সেটি বুঝেছেন এবং তিনি বলেছেন যে এই কাজগুলোর জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় দেশের বাইরে জবাবদিহি করতে হবে। কিন্তু লক্ষণীয় ব্যাপার, এই জায়গায় যদি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করি, প্রধান উপদেষ্টার প্রসঙ্গ উঠলেন, শ্রদ্ধার সঙ্গেই বলি, সবকিছু পুড়ে গেল, সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে যখন সরকার থেকে বলা হলো এইসব কাজ করা ঠিক না, বিরত থাকুন, আগে কেন হলো না? আমি ওই জায়গাটাই আসছিলাম যে আপনি যখন এই ঘোষণাটা দিলেন, এবং এই ঘোষণাটা কিন্তু এই যে কাজটা হয়েছে, এই কাজটা ঘোষণা দিয়ে হয়েছে। সরকারের উপদেষ্টাদের একটি অংশ গভীর রাতে বলেছে আর জ্বালানো পোড়ানো যাবে না, আবার শুরু হওয়ার আগেই উপদেষ্টাদের কেউ কেউ বলেছেন চলেন আজকে উৎসব হবে। অর্থাৎ এই যে ঘটনার পেছনে নানা জায়গার থেকে নানাভাবে উস্কানি আছে, আবার এটিকে প্রতিরোধ করার জন্য যে উদ্যোগটা সরকারের থাকা উচিত ছিল সেটি আমরা দেখিনি। এই ঘটনাটি নিঃসন্দেহে আপনি যতই রাগের কারণে, অবশ্যই আপনাদের দীর্ঘদিনের যে পুঞ্জীভূত ক্ষোভ সেটি অবশ্যই আছে, কিন্তু ক্ষোভ প্রকাশের একটা, বহিঃপ্রকাশের একটা আপনার ওয়েও বের করতে হবে। এমন কোনো ঘটনা আপনার ঘটানো যাবে না যে ঘটনা আপনার যে মূল দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিকে ডাইভার্ট করে নিয়ে যায়। গাজীপুরের যেটা বলেছেন, গাজীপুরে আমি বুঝলাম না, সারা দেশে এত লুটপাট হলো, এত কিছু হলো, কোথাও আমরা সমন্বয়ক বা ছাত্র নেতাদেরকে দৌড়ে সেটি থেকে রক্ষা করার জন্য যেতে দেখিনি। কিন্তু গাজীপুরে মন্ত্রীর বাড়িতে তারা সবাই চলে গেলেন কেন, এটি খুব আমার কাছে রহস্যজনক মনে হয়। ওই ঘটনার প্রেক্ষিতে আরো কতগুলো দোসর সেজন্য গেছে। এখন ফেসিবাদীর দোসরদের বাড়িতে তো আগুন জ্বলেছে। আপনি খুলনায় বলেন, হ্যাঁ, খুলনায় যে শেখ পরিবারের যে বাড়িটা, ওই অঞ্চলের বহু রকমের অন্যায় অবিচারের সাথে যে বাড়িটার সাথে এবং বাড়িতে বসবাসকারীদের যে সম্পৃক্ততা ছিল, মানুষের সেখানে আমরা ক্ষোভ দেখেছি, কোন কোন জায়গায় এর সাথে রাজনৈতিক ক্ষোভও যুক্ত হয়েছে। কিন্তু বিভিন্ন জায়গায় কোথাও কেউ ছুটে গেল না রক্ষা করার জন্য, আমরা গাজীপুরে দেখলাম এবং সেখান থেকে এটি শুরু। আমি ওই জায়গাটা আসতে চাই যে আমি কোনোভাবেই, আপনি যতই ক্ষুব্ধ হন না কেন, আমি ধানমন্ডি 32 নম্বরে আগুন দেওয়াকে আমি সমর্থন করি না। অবশ্যই না, কোনো করি অবশ্যই না। কারণ এর জায়গায় অবশ্যই না, আপনি ইতিহাসকে আপনি এটা করতে পারেন না। এবং আমি এর পেছনে একটা রাজনৈতিক, এবং আমি শ্রদ্ধার সঙ্গেই বলি, একজন আমাদের সমন্বয়ক, আবারও একেবারে বিনীত শ্রদ্ধার সঙ্গে বলি, তিনি বলেছেন 5ই আগস্টে এটা ঘুরিয়ে দেওয়া উচিত ছিল। হয়তো তাদের জায়গা থেকে এটা করতে পারতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি মানুষের ভালোবাসা আছে, ক্ষোভ আছে। 71 সালে শেখ মুজিবকে আমরা একভাবে দেখি, 71 পরবর্তী শেখ মুজিবকে একভাবে দেখি। গত 15 বছরে শেখ হাসিনার শাসন আমলে নানাভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, অসংখ্য মানুষ গুম হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে। সেই মানুষের অভিশাপ যেমন আছে, আবার একই সাথে পাকিস্তানের রাষ্ট্রপতি ওই যে শাহবাজ শরীফ, তার কথাটা আমার মনে পড়ে যে পাকিস্তান ভাঙ্গার পরিণতি ভোগ করছেন শেখ মুজিব। আমি জানি না এই যে আগুন, এইটা ওই যে শেখ মুজিবের প্রতি মানুষের ওই যে অভিশাপ, এর বহিঃপ্রকাশ, নাকি শেখ হাসিনার ওই যে শাসনে মানুষের ক্ষতিগ্রস্ত মানুষের তার বহিঃপ্রকাশ। তবে আমি আপনাকে মনে করিয়ে দিই, এটা আপনাকে না, আমি দর্শকদেরকে মনে করিয়ে দিই, গত 6 মাস ধরে আমাদের সমাজের যে অস্থিরতা, আপনি খেয়াল করে দেখবেন এই অস্থিরতা দেশের ভেতর থেকে তৈরি হচ্ছে না, দেশের বাইরের থেকে কেউ ভিডিও কলে, কেউ ভিডিও তৈরি করে মানুষকে এবং দেশকে অস্থির করে রেখেছে। আমরা অনেক কিছুই বুঝি, কিন্তু এই বিষয়টা আমাদের মাথায় আসে না যে দেশকে যদি আপনি এতই ভালোবাসেন, আপনি দেশে আসেন, আপনার সন্তানদেরকে, কর্মীদেরকে বলছেন প্রতিরোধ গড়ে তুলতে, আপনার সন্তানরা আছে তাদেরকে পাঠান,
তারা এসে নেতৃত্ব দিক। আপনি বিদেশ থেকে ফ্যাসিবাদ বলছেন, ফ্যাসিবাদে আতুর ঘর বলছেন, তো আপনি কেন দেশে আসছেন না? 6 মাস হয়ে গেছে, আপনি তো বিজয়ী। আপনি বাইরের থেকে প্রতিনিয়ত একটা ভিডিও তৈরি করে, একটা ইউটিউবে এইটা সেইটা করে এক একজনকে টার্গেট করে আজকে অমুককে ধরতে হবে, কালকে তমুককে ধরতে হবে, কিন্তু আমরা কখনোই এই বিষয়টা আমাদের মাথায় আসে না। যারা এই কাজগুলো করছে তারা কিন্তু তার সন্তান এই দেশে থাকে না, তারা এইখানে বাজারে বাজার করতে যান না, তিনি এখানে বসবাস করেন না, অর্থাৎ বাইরের থেকে এই কাজগুলো করা হচ্ছে। আমরা কখন আমাদের এই ভাবনাটা তৈরি হবে যে আমরা কি কারো দ্বারা ব্যবহৃত হচ্ছি? রাজনৈতিক কর্মী বলেন, সাধারণ মানুষ বলেন, কেউ কি এটা দ্বারা ব্যবহৃত হচ্ছে কিনা, এই ভাবনাটা আমাদের। আপনি অনেকগুলো প্রশ্ন তুলে ধরলেন এই সময়ে, অনেকগুলো প্রশ্নের উত্তরও খুব জরুরি দরকার, এবং একইভাবে যে ব্যাপারটা খুবই জরুরি, দেশটা যদি আমার বুকের গভীরে থাকে, দেশটা যাতে নষ্ট না হয় সেই কাজটাই বোধহয় সবকিছু সবারই করা উচিত, দেশ আমার আগে। তো এই সময়ে যে ঘটনাগুলো ঘটছে, নানা ধরনের অস্থিরতা, নানা প্রশ্ন, তরুণদের নানা প্রশ্ন, বয়স্কদের নানা প্রশ্ন, সবার নানা প্রশ্ন। আমরা একটু কমিশনের জায়গায় যেতে চাই। 6 সংস্কার কমিশন দলগুলোর সঙ্গে এই মাসের মাঝামাঝি আলাপ হবে। মন্ত্রিসভার আকার বেঁধে দিল জনপ্রশাসন, 23 এবং 12, 23 ফুল মন্ত্রী, 12 প্রতিমন্ত্রী বা এরকম। তো সবকিছু মিলে এই যে অবস্থাটা দাঁড়াচ্ছে, কি হবে? প্রথম জায়গাটা হচ্ছে যে আমাদের কতগুলো পরিবর্তন দরকার। আমি শুরুতেই যেটা বলেছি যে আমাদের স্বস্তির জায়গাটা কি, স্বস্তির জায়গাটা আমরা পত্রিকায় দেখতে হচ্ছে না। হ্যাঁ, নানা রকমের কিছু আর্থিক অনিয়ম দুর্নীতি এটা শুনছি, কিন্তু এস আলম কেউকে না জানিয়ে, বাংলাদেশ ব্যাংককে না জানিয়ে 1 লাখ কোটি টাকা বাইরে নিয়ে গেছে, এই খবর তো আমাদের দেখতে হচ্ছে না। অমুক বিমান করে চড়ে দেশে এসে কোর্টে গেলেন, কয়েক ঘন্টার মধ্যে জামিন নিয়ে আবার বিমানে করে ব্যক্তিগত বিমানে চলে গেলেন, এই খবরগুলো আমাদের দেখতে হচ্ছে না। কিন্তু আমরা এর বাইরে যে কতগুলো বিষয় দেখছি, আমরা চাই সরকারের পক্ষ থেকে ইতিবাচকভাবে এগুলোকে বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হবে। কিন্তু কোন কোন জায়গায় দেখছি সরকারের ভেতর থেকে সেই যে প্রত্যাশা, সেই প্রত্যাশা যেমন পূরণ হচ্ছে না, এবং কোন কোন জায়গায় উস্কানিও আছে। আপনি সংস্কারের যে জায়গাগুলো বলেছেন, অবশ্যই এখানে সংস্কার দরকার, কারণ আমাদের সমাজে, আমাদের অর্থনীতিতে, আমাদের রাজনীতিতে নানা রকমের যে গর্ত তৈরি হয়েছে, ক্ষত তৈরি হয়েছে, পূরণ করা দরকার। আপনি দেখেন সিটি কর্পোরেশনের মেয়র কিভাবে নির্বাচিত হতেন আমরা জানি। সিটি কর্পোরেশনের টাকা সেখান থেকে নিয়ে তিনি তার ব্যক্তিগত ব্যাংকে রাখছেন, এবং সেখান থেকে যে লভ্যাংশ সেটি তিনি ভোগ করছেন। অর্থাৎ একটা দেশ, এটার কোনো নিয়ম কানুনের দরকার নেই, আমি যেভাবে চলবো সেভাবেই আপনাকে, আমি যা বলবো সেটাই নিয়ম। আমি যেটা বলবো, ওই যে খুলনার এরশাদ শিকদারের নাম শুনেছেন, এরশাদ শিকদার উনি বলতেন যে খুলনায় আমি যেটা বলবো সেটাই আইন। এই অবস্থাটা ছিল, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। কিন্তু এই যে কখনো কখনো আপনি গতকালকে দেখছেন মব জাস্টিস না, মানে মব ট্রায়াল যেটা হচ্ছে, জাস্টিস বলা যাবে না, কিন্তু এরকমের যে ঘটনা, সংস্কৃতি উপদেষ্টা বলেছেন যে আমরা মব জাস্টিসে বিশ্বাস করি না। এখন বিশ্বাস মানে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আপনি বিশ্বাস নাই করতে পারেন, আপনি অনেক কিছুই হয়তো বিশ্বাস করেন না, না বিশ্বাস করেই বলছেন, কারণ পাস্ট রেকর্ড, আপনি যাদেরকে কদমবুচি করেছেন, যাদেরকে কি বলে নানাভাবে সুযোগ সুবিধা নিয়েছেন, এখন আপনি যদি তার বিরুদ্ধে অনবরত বলে যান, আমি ওটাও বিশ্বাস করতে পারি যে এটাও আপনি বিশ্বাস না করে বলছেন অবস্থানের কারণে। আমরা একটু সংস্কারের যে জায়গাটা বলেছেন, সংস্কারটা প্রয়োজন, কিন্তু সেই সংস্কারটা হতে হবে অবশ্যই প্র্যাকটিক্যাল। আপনি এমন কোনো প্রস্তাব নিয়ে আসবেন না যে প্রস্তাবটা বাংলাদেশের গণতন্ত্রের বিকাশকে বাধাগ্রস্ত করে, বাংলাদেশের রাজনীতিতে অস্থিরতা তৈরি করে। আমাদের যে সংসদীয় গণতন্ত্র, এই গণতন্ত্রকে আমরা টেকসই করতে পারিনি, নানা রকমের চ্যালেঞ্জ আছে। এখন সেখানে আপনি যদি নতুন কোনো একটা ধারা বা সংস্কারের প্রস্তাবটা করেন যেটা সংসদীয় ব্যবস্থাকে নানাভাবে বিপদের মুখে ঠেলে দেয়, এমপি কেনাবেচার সুযোগ করে দেয়, তাহলে সেটি কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই বিষয়ে পরস্পর কথা বলছে, সরকারেরও কতগুলো জায়গা থেকে উদ্যোগ আছে। আমরা মনে করি যে এর ভেতর থেকে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করে একটা ভালো জায়গায় যেতে পারবো। শরীফ, ৭২-এর সংবিধান নিয়ে আবারও কথা উঠছে, প্রস্তাবে আছে, সংবিধানের প্রস্তাবনা বাংলা নাম বদলানোর সুপারিশও আছে, অপারেশন ডেভিল হান্ট একটি প্রস্তাবনা কর্মসূচি শুরু হলো। তা আমার একটি কি বলবো প্রশ্ন, ছোট্ট প্রশ্ন, যে
বাংলা মাস, ফেব্রুয়ারি মাতৃভাষার মাস, তারপরে ডেভিল হান্ট যদি না বলে এটা বাংলায় যদি কর্মসূচিটা হতো বা প্রস্তাবনাটা হতো তাহলে ক্ষতিটা কী হতো? আমি একটু প্রথম আলোর একটা ছোট্ট করে শোনাই আপনাকে। বদলে যাওয়া বাংলা ভাষা, ফারজানা সিদ্দিকা লিখেছেন তিনি, ফেব্রুয়ারি এলেই নিয়ম করে 21 আসে আর তার পিছু পিছু আসে মাতৃভাষা নিয়ে নতুন নতুন বয়ান। কেমন আছে আমাদের মাতৃভাষা, কি তার হালচাল, বছরের 11 মাস কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে কাটিয়ে কেবল ফেব্রুয়ারি জুড়েই চলে প্রশ্নের তথ্য তালাশ। চারদিকে রবটে সাইনবোর্ড বাংলা করো, উচ্চশিক্ষার বইগুলো বাংলা করো, প্রাইভেট ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে বাংলার একটি কোর্স বাধ্যতামূলক করো, ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে বাংলা চর্চার খোঁজ লাগাও। ফেব্রুয়ারির শেষ না হতেই এসব তোড়জোড় ভাটা পড়ে, টেলিভিশন চ্যানেলগুলোতে ভাষা নিয়ে আবেগপ্রবণ বিজ্ঞাপনগুলো উদ্ভাবন হতে থাকে, আবার ধুলো জমে শহীদ মিনারের সিঁড়িতে। তার একটা স্পিরিট এর ভেতর থেকে আছে। তবে আমি কখনো কখনো কোনো কোনো বিষয়ের সাথে যে ভিন্ন মত পোষণ করি, এটি হচ্ছে তার একটা জায়গা। আপনি 16ই ডিসেম্বর বিজয় দিবস, তার মানে আমি প্রতিদিন বিজয় দিবস পালন করার দরকার করি না। আমরা একটা নির্দিষ্ট দিবস, আমার স্বজন যখন মারা যান আমি কিন্তু ওই দিবসটিকে ধরে আমি সোশ্যাল মিডিয়ায়, তার মানে এই না যে আমি বাকি যে 364 দিন আমি তাকে স্মরণ করি না। কোনো কোনো উপলক্ষ ধরে কোনো কোনো বিষয়ে আলোচনার মধ্য দিয়ে একটা ফয়সালার জায়গায় যায়। সুতরাং ফেব্রুয়ারি মাস আসলে ভাষা নিয়ে কথা বলাটা এটা যে অপরাধ, এটা আমি মনে করি না। হয়তো আপনি বাকি যে 11 মাসের কথা বলা হয় না যে এই 11 মাসটা কেন হয় না, একটা সমালোচনাটা আছে। ভাষার মাস আসলেই ভাষার প্রতি দরদ দেখাই না, আমাদের সবসময় দরদটা দেখানো দরকার, কিন্তু কোনো কোনো বিষয়কে উপলক্ষ করে আমাদের ওই যে ভাবনার গতিটা বাড়ে, এবং সেই কারণে আপনি দেখবেন যে বিশ্ব হাত ধোয়া দিবস, বিশ্ব পরিবেশ দিবস, এই যে জায়গাগুলো দিবসগুলো পালিত হয়। সুতরাং এটিকে আমি খারাপভাবে দেখি না। আপনি যে যেটা বলেছেন, আমাদের এইখানে তো কতগুলো এর আগের যে কর্মসূচিতে আপনার খেয়াল আছে যে জুলাই অভ্যুত্থানের আগে বাংলা ব্লকেট, এই ধরনের কতগুলো শব্দ যেগুলো মানুষের কাছে একটু ভিন্ন একটা আবেগ তৈরি করেছিল, অনুভূতি তৈরি করেছিল। হয়তো সেই জায়গা থেকে, ওই দৃষ্টিভঙ্গির থেকে এটি করা হয়েছে। ভাষার মাস এ বিষয়টি হয়তো তাদের বিবেচনার মধ্যে নেননি, অথবা কখনো কখনো আমরা কিন্তু কোনো কোনো জায়গায় দেখছি যে বৈশাখ, ভাষা, ফেব্রুয়ারি, এই জায়গাগুলোতে কোনো কোনো জায়গায় একটু অশ্রদ্ধা করা, তুলনামূলক গুরুত্ব কম দেওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে কিন্তু আছে, এটাও দেখা যাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। সবার আগে দেশটা আমার বুকের গভীরে থাকুক, তাহলেই দেশ নিয়ে কোনো ষড়যন্ত্র হবে না। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।